আসসালামু আলাইকুম। টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধান পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা অধ্যায় 4 এর একটি পর্ব থেকে আমরা এমসিকিউ গুলো সমাধান করব। আমাদের অধ্যায় 4 এর যে টপিকটাকে আমরা আজকের এই পর্বে ফোকাস করব সেই টপিকের নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ গুলোকে আমরা এই পর্বে সমাধান করার চেষ্টা করব। তো আমরা আমাদের ক্লাস শুরু করার আগেই তোমাদেরকে একটু বলে দেই যে তোমরা যারা এমসিকিউতে দুর্বল আছো, মানে এক্সাম হলে প্রপারলি এমসিকিউ গুলা টাইম ম্যানেজমেন্ট করে সমাধান করতে পারো না, কেননা তুমি প্রশ্নই বুঝো না বা বুঝলেও অপশনগুলো তোমার কাছে খুব ক্রিটিক্যাল মনে হয়, তাদের জন্য কিন্তু আমাদের এই কিউআর কোড ভিত্তিক বই যে ইজি কেমিস্ট্রি বইটি, এটা কিন্তু খুব সহায়ক হিসেবে কাজ করতে পারে। অতএব নিজেদের এমসিকিউ এর দক্ষতাকে আরো বেশি শক্তিশালী করতে, আরো বেশি নির্ভুল করতে আমি তোমাদেরকে বলবো যে এই বইটি তোমার নিকটস্থ যে লাইব্রেরি রয়েছে সেখান থেকে তোমরা সংগ্রহ করো, কিউআর কোড স্ক্যান করো, স্ক্যান করে ভিডিও দেখে তোমার এমসিকিউ এর লেভেলটাকে আরো উপরের দিকে নিয়ে যাও। সো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তো দেখো আমাদের এই পর্বের শিরোনাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ চ্যাপ্টার 4 এর যেটাকে বলা হয় চ্যাপ্টার 4 এর হার্ট আর কি। অর্থাৎ চ্যাপ্টার 4 এর কিন্তু সমস্ত কিছুই মৌলের পর্যায়বৃত্ত ধর্মকে কেন্দ্র করেই সাজানো হয়েছে বা সাজানো হয়। তো আমাদের এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য। এখান থেকে অনেক কনফিউজিং এমসিকিউ তোমাদের হয়তোবা আসে, তোমরা সবগুলো পারো না বা অনেকগুলো পারো। তো চলো আমরা এখন সেগুলো একটু সমাধান করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলেছে যে নিচের কোনটি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। ওকে ফাইন। সো আমরা 92 কোশ্চেন মানে 92 নাম্বার কোশ্চেন থেকে আমরা সমাধান করতেছি। নিচের কোনটি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম? যোজনী মৌলের পর্যায়বৃত্ত ধর্ম হবে। কেন বলতো? কারণ যোজনী আমরা গ্রুপের উপর থেকে নিচে, পর্যায়ের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি বা কম হতে পারে। বিশেষ করে পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে যোজনীগুলো কি হয়? পরিবর্তিত হয়। গ্রুপের ক্ষেত্রে যোজনীর পরিবর্তন না ঘটলেও পর্যায়ের ক্ষেত্রে কিন্তু যোজনীর পরিবর্তন ঘটে। তো সেই হিসেবে যোজনী আমাদের একটা পর্যায়বৃত্ত ধর্ম হতে পারে। আমি যাচ্ছি নেক্সট প্রশ্নে। দেখো আচ্ছা, আমরা একটা কোশ্চেনগুলোকে সেট আপ করে নেই যাতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হোক। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন 93 থেকে স্টার্ট করতেছি। কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি? পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে কি বলা হয়? পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়। পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়। সো এখানে দেখো এখানে কোন কোন পরমাণু আছে? ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, সালফার আছে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, ব্রোমিন। আচ্ছা, তো ক্যালসিয়ামের পর্যায় কত? ফার্স্ট অফ অল এখানে তোমাকে পর্যায়গুলোকে কাউন্ট করতে হবে। ম্যাগনেসিয়ামের পর্যায় 3, সালফার 3, ক্যালসিয়াম 4, আর হচ্ছে ব্রোমিনও 4। ঠিক আছে, ওকে। সো ফার্স্ট অফ অল ম্যাগনেসিয়াম এবং সালফার যেহেতু পর্যায় 3, তার মানে এদের 3টা করে গোলাকার রয়েছে, 3টা করে গোলাকার স্তর রয়েছে। তাহলে এই জন্য এরা আগে থেকেই বাদ। তাহলে আমাদের অপশনে হাতে থাকলো কে? ক্যালসিয়াম এবং ব্রোমিন। তো ক্যালসিয়াম এবং ব্রোমিনকে দেখো, যদি আমি ক্যালসিয়ামের ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি তাহলে সেই অ্যান্সারটা কিরকম হচ্ছে? ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টা, আর ব্রোমিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে কয়টা? ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টা, আর ব্রোমিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 7টা। তাহলে অবশ্যই ক্যালসিয়াম থেকে ব্রোমিনের আকারটা ছোট হবে। তো আমাকে যেহেতু প্রশ্নে বলছে কার আকার সব থেকে বড়, অ্যান্সারটা কি হবে বলতো? ক্যালসিয়ামের আকারটা এখানে সব থেকে বড়, কারণ ওর পর্যায়ও বেশি, 4টা পর্যায়, ইলেকট্রনও কম। পর্যায় বেশি, ইলেকট্রন কম, যেটা আমার কোনো কিছুর আকার বৃদ্ধি করতে সহায়ক হয়। তো এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বার অ্যান্সার। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ? তো আমাদের এখন কোশ্চেনগুলো আসবে ব্যাসার্ধ রিলেটেড আমরা কোশ্চেনগুলো সমাধান করব। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলে দেই। যেহেতু আমাদের এই রকমের অনেকগুলো এমসিকিউ আসবে, আমরা সেই ক্ষেত্রে কোন কোন প্রসিডিউর ফলো করব। সবার আগে আমার প্রথম কাজ হচ্ছে পর্যায় সংখ্যাগুলোকে নোট করা। সবার পর্যায়গুলোকে আমি নোট করে ফেলবো। 4টা পরমাণুর পর্যায় সংখ্যায় আমি সুন্দরভাবে নোট করে ফেলবো। নোট করার পর যার পর্যায় বেশি হবে সেই হবে সর্বোচ্চ। এবার যদি দেখি যে না, 2টা পরমাণু যাদের পর্যায় সংখ্যা সমান এবং বড়, তাহলে আমার নেক্সট কাজ হবে কি এদের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো দেখা, যেরকমটা আমরা এখানে দেখেছিলাম। দেখো যে ক্যালসিয়াম এবং ব্রোমিনের পর্যায় সমান, দেন আমরা কি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাগুলো থেকে কি করেছি? ডিসিশন নিয়েছি। যার ইলেকট্রন বেশি হবে
তার আকারটা ছোট হবে, যার ইলেকট্রন কম হবে তার আকারটা বড় হবে। এই ডিসিশনেই কিন্তু আমরা নেক্সট মানে একদম ফাইনাল ডিসিশনে পৌঁছাবো আর কি। তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, কথা হচ্ছে এদের সবার পর্যায় সমান, এরা সবাই পর্যায় 3-এর মৌল, সবার পর্যায় 3-এর মৌল। বাট এখানকার সব থেকে কম ইলেকট্রন কার? সর্বশেষ কক্ষপথে সব থেকে কম ইলেকট্রন হচ্ছে ম্যাগনেসিয়ামের 2টা, আর সব থেকে বেশি ইলেকট্রন কার? সালফারের 6টা। তাহলে এখানে বলছে সর্বোচ্চ মানে আকারটা সব থেকে বেশি হবে কার? ইলেকট্রন সংখ্যা যার কম আকার তার বেশি, তো সেই হিসেবে ম্যাগনেসিয়াম। আবার যদি বলতো সব থেকে কম হবে কার, অ্যান্সারটা হতো সালফার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি? সেম কোশ্চেন দেখো, এখানেও সহজ হিসাব যে আমরা এখান থেকে কাদেরকে পাচ্ছি দেখো, আমরা পাবো হচ্ছে ম্যাগনেসিয়াম, আমরা পাবো হচ্ছে ফসফরাস, আমরা পাবো হচ্ছে ক্যালসিয়াম, আমরা পাবো জিঙ্ক। তো প্রথমভাবে এরা দুজনে বাদ, এদের পর্যায় 3, তাহলে আমরা এদের দুজনকে নিব, ক্যালসিয়াম এবং জিঙ্ক এদের উভয়েরই পর্যায় 4, এবারে চলো আমরা একটু দেন ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। সো যেহেতু আমাদের ক্যালসিয়ামটা অলরেডি আঁকা আছে, সো আমরা ক্যালসিয়ামটাতে আর ফোকাস করব না, আমরা হয়তো এই জায়গাতে একটু ফোকাস করব। এইটাকে ধরো আমি জিঙ্ক লিখলাম। তো জিঙ্কের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টা, মনে রাখতে হবে জিঙ্কের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 2টা। বাট জিঙ্কের 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 18টা, 2 4 6 8 10 12 14 16 18, ঠিক আছে। আর ক্যালসিয়ামের 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 8টা, 3 নম্বর কক্ষপথে হচ্ছে 8টা। তাহলে দেখো 3 এবং 4 দুইটা কক্ষপথ যদি আমি হিসাব করি, 3 এবং 4 মিলে ক্যালসিয়ামের ইলেকট্রন হচ্ছে 10টা, আর 3 ও 4 মিলে জিঙ্কের ইলেকট্রন হচ্ছে 20টা। তাহলে জিঙ্কের ইলেকট্রন সংখ্যা কি বেশি না? ইলেকট্রন সংখ্যা বেশি, আকর্ষণ বল বেশি, এটার আকারটা কি হবে? ছোট হবে। আকারটা কি হবে? ছোট হবে। আর এটার আকারটা কি হবে? এটার আকারটা হচ্ছে বড় হবে। তাহলে জিঙ্কের আকার ছোট হবে, ক্যালসিয়ামের আকার বড় হবে। ওকে ফাইন। তো এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। বুঝতেই পারতেছো যে ক্যালসিয়ামের আকারটা বড় হবে কারণ ইলেকট্রন সংখ্যা কম তার, 3 নাম্বার এবং 4 নাম্বার কক্ষপথ মিলে। কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি? পটাশিয়াম। এখানে পটাশিয়ামের পর্যায় কত? পটাশিয়ামের পর্যায় হচ্ছে 4। যেহেতু পটাশিয়ামের পর্যায় 4, এজন্য পটাশিয়ামের অ্যান্সার দেখো সোডিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন। সোডিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন এদের পর্যায় কিন্তু 3টা করে। পর্যায় কয়টা করে? 3টা করে। আর পটাশিয়ামের পর্যায় কত? 4। যেহেতু পটাশিয়ামের পর্যায় কম, সেহেতু এখান থেকে অ্যান্সার কি হচ্ছে? এখান থেকে অ্যান্সার হচ্ছে পটাশিয়াম। আচ্ছা, চলো আমরা নেক্সট পরবর্তী অংশে মুভ করি। ওকে ফাইন। দেখো নেক্সট পার্ট দেখো যে পি কিউ আর এক্স 4টি মৌল যাদের প্রোটন সংখ্যা আমাদেরকে বলে দিচ্ছে। সো পি এর প্রোটন হচ্ছে 5, ঠিক আছে। কিউ এর কত? কিউ এর হচ্ছে 9। তারপর আর এর কত? আর এর হচ্ছে 11। আর হচ্ছে এক্স এর কত? এক্স এর হচ্ছে 12। দেন আমাদেরকে বলতেছে যে উদ্দীপকের মৌলগুলোর মধ্যে কোনটির পারমাণবিক আকার সবচেয়ে বড় হবে? অর্থাৎ এখানে যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোর মধ্যে কার আকারটা সব থেকে বড়? তো আমরা কোন কোন পরমাণু পাচ্ছি আমরা যদি একটু হিসাব করি, বোরন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। সো এখানে ডায়াগ্রাম এঁকে ফেলি। দেখো ডায়াগ্রাম আঁকলে আমাদের জন্য ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো বোরন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, 4টা। এক্সামে জাস্ট খুব দ্রুত এই কাজগুলো তুমি করে ফেলবা, আমি জাস্ট বোঝানোর জন্য একটা করতেছি। তাহলে এই দুটো সবার আগেই বাদ, কেননা এদের পর্যায় 2, 2টা গোলাকার। সোডিয়ামের পর্যায় 3 এবং 3টা গোলাকার তো অবশ্যই হবে, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন 1টা। ম্যাগনেসিয়ামেরও পর্যায় 3, তাহলে 3টা গোলাকার, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন 2টা। তাহলে ইলেকট্রন বেশি হচ্ছে ওর, তাহলে ওর ইলেকট্রন যেহেতু বেশি, ও কি হবে বলতো? ছোট হবে। ওর ইলেকট্রন কম, তাহলে ও কি হবে বলতো? বড় হবে। সো আমাদের যদি সোডিয়াম অপশনে থাকে তাহলে সোডিয়ামই হচ্ছে অ্যান্সার। তাহলে এখন সোডিয়ামের অপশনটা কে বলতো? আর 11। তাহলে এখান থেকে আমরা কাকে অ্যান্সার হিসেবে নিব? আমরা এখান থেকে আর কে হচ্ছে অ্যান্সার হিসেবে নিব। আচ্ছা, যাচ্ছি পরবর্তী অংশে। দেখো কোন মৌলের, খেয়াল করো কি বলতেছে, যে কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। আচ্ছা, এতক্ষণ কিন্তু আমাদের কোশ্চেনগুলো ছিল ব্যাসার্ধ বেশি, এবার কোশ্চেন হচ্ছে ব্যাসার্ধ কম। তো দেখো এখানে কি বলতেছে যে ক্লোরিন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। ওকে, তো আসো এরা সবাই একই পর্যায়ের, কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি কার? ক্লোরিনের কয়টা? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 7টা। অ্যালুমিনিয়ামের কয়টা? অ্যালুমিনিয়ামের
3টা, ম্যাগনেসিয়ামের কয়টা? 2টা, সিলিকনের কয়টা? 4টা। তাহলে আমি যেটা বলছিলাম সূত্র কি, সর্বশেষ কক্ষপথে যদি পর্যায় সমান হয়, যদি পর্যায় সমান হয়, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন যদি বেশি তার মানে সে আকারে ছোট, ইলেকট্রন কম আকারে বড়, ইলেকট্রন বেশি কার? ক্লোরিনের, বিধায় ক্লোরিনটাই হচ্ছে এখানে অ্যান্সার। আচ্ছা যাচ্ছি পরবর্তীতে, কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম? দেখো এখানেও সেম টাইপের কোশ্চেন, যে সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে, সালফার আছে। সো সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন? 6টা, সোডিয়ামের 1টা, ম্যাগনেসিয়ামের 2টা, ফসফরাসের 5টা। সো এই যে আমি এগুলো লিখলাম, এই জন্যই কিন্তু মূলত সালফারের আকারটা কি হচ্ছে? সব থেকে ছোট হচ্ছে, সালফারের আকারটা এখানে সব থেকে ছোট হচ্ছে। ওকে, মুভ নেক্সট কোশ্চেন। বলতেছে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম? সব থেকে কম। আচ্ছা ফাইন, এখানে আসো, এখানে একটা সূত্র আছে, এখানে সবগুলো আয়ন, খেয়াল করো, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, তারপরে হচ্ছে যে সালফার 2 ক্লোরিন 2। তো এখানে আমি অ্যান্সার কিভাবে নিব এবং কেন এটা ম্যাগনেসিয়াম অ্যান্সার হচ্ছে? ওকে দেখো, আমি এখান থেকে অ্যান্সারটা দেখতেছি। ওকে, এখানে সূত্র আছে একটা, দেখো সূত্র হচ্ছে চার্জ যত বেশি, খেয়াল করবা, চার্জ যত বেশি হবে আকার তত ছোট হবে। চার্জ যত বেশি হবে আকার ছোট হবে। কার এটা? ক্যাটায়নের। এটা কার? ক্যাটায়নের ক্ষেত্রে দুইটা রুলস, চার্জ যত বেশি আকার তার তত ছোট, আর চার্জ যত বেশি আকার বড় হবে। কার এটা? অ্যানায়নের। তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়ামের চার্জ কি সমান না? ম্যাগনেসিয়ামের ফার্স্ট অফ অল ক্যাটায়নকে, ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম, তাহলে এখানে সব থেকে ব্যাসার্ধ কম হবে কার? ম্যাগনেসিয়ামের। ব্যাসার্ধ কম হবে কার? ম্যাগনেসিয়ামের। আচ্ছা, সো আমরা এটার অ্যান্সার পেলাম। ওকে ফাইন, নেক্সট মৌলের যে কোশ্চেনগুলো, আশা করি সেগুলো তোমরা এরকম আকার রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবা। চলো পরবর্তীটাতে যাই। দেখো 102 নাম্বার প্রশ্ন, যে নিচের কোন মৌলটির আকার সব থেকে ছোট? সো এটা অ্যালুমিনিয়াম অ্যান্সার বলতেছে। এখন কেন অ্যালুমিনিয়াম নিব? কারণ ক্যালসিয়াম এবং পটাশিয়ামের পর্যায় 4, তাহলে এরা দুজনেই বেশি বড় হবে আর কি। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের পর্যায় 3, বাট অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 3টা। তো যেহেতু ম্যাগনেসিয়ামের 2টা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আর অ্যালুমিনিয়ামের 3টা, তাহলে অবশ্যই অ্যান্সারে কি আসবে? অ্যালুমিনিয়াম আসবে। আচ্ছা ফাইন, এবারে চলো আমাদের আকার রিলেটেড সর্বশেষ প্রশ্ন, যে নিচের কোনটির পারমাণবিক আকারের ক্রমটি সঠিক, অর্থাৎ কোন ক্রমটা এখানে সঠিক বলে বিবেচিত হচ্ছে আর কি। তো এখানে সব থেকে সহজ হিসেব দেখো, আমাদের যেটা অ্যান্সার সেটা কেন অ্যান্সার হলো আমি সেটাই বোঝানোর চেষ্টা করতেছি। এখানে কি বলতেছে দেখো, খ নাম্বারটা অ্যান্সার বলেছে। খ নাম্বারটা অ্যান্সার হওয়ার পিছনে লজিকটা কি? আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। তো তোমাদেরকে আমি বলবো যে এক্সামে সর্বপ্রথম দেখো যদি একই গ্রুপ থেকে আসছে ওইটা আগে টেস্ট করবে, কেননা ওইটা ধরা সহজ। আচ্ছা, ফ্লোরিনের পর্যায়ে 2টা গোলাকার, ক্লোরিনের পর্যায়ে 3টা গোলাকার, ব্রোমিনের পর্যায়ে 4টা গোলাকার, আয়োডিনের পর্যায়ে 5টা গোলাকার। তার মানে গোলাকার 5, গোলাকার 4, গোলাকার 3, গোলাকার 2। আমরা জানি যে গোলাকার সংখ্যা যত বাড়ে পর্যায়ের সংখ্যা তত কি হয়? বাড়ে। মানে পর্যায় বাড়লে গোলাকার বাড়ে, গোলাকার বাড়লে আকারটা বেড়ে যায়। তো সেই হিসেবে আমাদের এখানে 2 নম্বর অ্যান্সারটি সঠিক অ্যান্সার হিসেবে আমরা বিবেচনা করতেছি। আচ্ছা, এবারে যাবো আমরা আয়নীকরণ শক্তি। দেখো তো আয়নীকরণ শক্তি কি মনে আছে কিনা তোমাদের, যে কোন একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে, যেই পরিমাণ শক্তি তাকে দিতে হবে ইলেকট্রন ত্যাগ করার ক্ষেত্রে। গ্রুপের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি উপর থেকে নিচের দিকে কমে, আর পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে। সো আমরা এই সূত্রের বেসিসে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। নেক্সট কোশ্চেন, নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সব থেকে বেশি? সব থেকে বেশি দেখো তো এখানে তোমাকে আগে দেখতে হবে পর্যায় কম কার। আমরা জানি যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। সো এখানে অক্সিজেনের পর্যায় হচ্ছে 2, অক্সিজেনের পর্যায় 2, তারপরে হচ্ছে গিয়ে যে বোরনের পর্যায় 2, বোরনের পর্যায় 2, আর অ্যালুমিনিয়াম আর স্ক্যান্ডিয়াম আগেই বাদ 3 করে। তো 3 এবং ওর হচ্ছে গিয়া 4, স্ক্যান্ডিয়াম হচ্ছে 4। আচ্ছা নেক্সট দেখো, তাহলে এদের দুজনের পর্যায় 2। আচ্ছা আমি এটাকে যদি একটু ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে হয়তো বা আর একটু বেটার এটা বোঝা যাবে আর কি। তো বোরন দেখো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 3টা আর প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা। অক্সিজেন কত হচ্ছে? প্রথম কক্ষপথে 2টা আর দ্বিতীয় কক্ষপথে কয়টা? 6টা। তাহলে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কি বেশি, তাহলে কি হবে? আকর্ষণ বল কি হবে? ইলেকট্রন বাড়লে আকর্ষণ বল বাড়ে আর কি।
আচ্ছা ইলেকট্রন বেশি, আকর্ষণ বল বেশি, তাহলে আয়নীকরণ শক্তিও কি হবে বলো তো এর থেকে, মানে বোরন থেকে কি হবে, বেশি হবে। আয়নীকরণ শক্তিও বেশি হবে, আয়নীকরণ শক্তিও কি হবে, বেশি হবে। সো এই যে এই তিনটা আমাদেরকে এখান থেকে আইডেন্টিফাই করে ফেলতে হবে আর কি। ওকে, সো এই জন্য আমাদের এখান থেকে অ্যান্সার হচ্ছে কি যে অক্সিজেন, অক্সিজেন থেকে আমরা অ্যান্সার হিসেবে নিয়ে নিলাম। আচ্ছা নেক্সট প্রশ্ন, কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? নেক্সট কোশ্চেন দেখো, কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এখানে ম্যাগনেসিয়াম অ্যান্সার। সবার প্রথম কথা হচ্ছে যখন তোমাকে প্রশ্নে বলবে আয়নীকরণ শক্তি বেশি, যখন তোমাকে প্রশ্নে বলবে যে আয়নীকরণ শক্তি বেশি, সবার আগে দেখতে হবে পর্যায় কম কার। যার পর্যায় কম তারই আয়নীকরণ শক্তি বেশি হওয়ার চান্স বেশি, ঠিক আছে? তো দেখো সেই হিসেবে আমরা সোডিয়াম এবং ফার্স্টে আমরা ক্যালসিয়াম এবং পটাশিয়ামকে বাদ দিয়ে দিব, এদের পর্যায় 4। তাহলে অ্যান্সার আসতে পারে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? একটা। আর ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? দুইটা। সো ম্যাগনেসিয়ামের যেহেতু ইলেকট্রন বেশি, সো এখানে আকর্ষণ বল বেশি হবে, অতএব আমাদের এখনকার অ্যান্সারটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম। ওকে ফাইন। সো চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি আয়নীকরণ শক্তি বেশি? আশা করতেছি তোমরা এটা সলভ করতে পারবা। এই যেহেতু আমরা অনেকগুলা প্রশ্ন আয়নীকরণ শক্তি বেশি কার হবে কম কার হবে, আমরা এই টাইপের কোশ্চেন আমরা অলরেডি সলভ করে ফেলেছি। তো চলো এবার আমরা নেক্সট প্রশ্নগুলো দেখি একটু কিভাবে কি সলভ করা যায়। নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? সো আমাদের অনেকগুলো এরকম শক্তি বেশি আসছে, আমরা সবগুলো হয়তো সমাধান করবো না, জাস্ট বলে যাবো। আমি লাস্ট এটা একটু ভালো মতো আবার একটু বলতেছি, একটু ফলো করো। এখানে ম্যাগনেসিয়াম, তো দেখো আচ্ছা এটা আমাদের 108 নাম্বারটা আশা করি তোমরা নিজেরাই সলভ করতে পারবা। আমি একটু ডিফারেন্ট ওয়েতে একটা দেখাই, যেটা আমাদের একটু আলাদা আর কি। আচ্ছা তোমরা 109 নাম্বারটা দেখো। 109 নাম্বারটা কি বলছে? কোন মৌলটির আয়নীকরণ শক্তির মান বেশি? এখানে অপশনগুলো একটা ফলো করো। অপশনগুলোতে আছে নাইট্রোজেন, ফ্লোরিন, ফসফরাস এবং ক্লোরিন। তো ফসফরাস এবং ক্লোরিন আগেই বাদ, কেননা এরা পর্যায় 3-এর, পর্যায় 3-এর ভিতরে এদেরকে আমি আগে বাদ দিয়ে দিয়েছি। নাইট্রোজেন এবং ফ্লোরিন পর্যায় 2-এর, তার মানে এদের দুজনের মধ্যে কেউ একজন অ্যান্সার হবে। এবার আমার দেখতে হবে যে কার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি। তাহলে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 5টা। আর ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টা। ইলেকট্রন বেশি কার? ফ্লোরিনের। তাহলে আয়নীকরণ শক্তির মান বেশি হবে কার? ফ্লোরিনের। ব্যাস, আমরা এই কনসেপ্ট ধরেই কিন্তু আমরা আয়নীকরণ শক্তি বেশি হবে কার, কম হবে কার, এই জাতীয় প্রশ্নগুলো আমরা সহজেই সমাধান করতে পারবো। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি আয়নীকরণ শক্তির মান বেশি? সেম প্রসিডিওর রূপে যেভাবে করছি। আচ্ছা এবারে আসো, আমরা আয়নীকরণ শক্তির মান কম কার হবে? সো আগের যে প্রসিজার, সেই প্রসিজারের বিপরীতটা হবে, প্রসিডিওরের বিপরীতটা আমরা এবার নিব। ওকে, কি বলতেছে দেখো, নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি কম? তো ফার্স্টে আমরা কাদেরকে নিব? আমরা এখানে কাদেরকে নিতে পারি? সব থেকে পর্যায় বেশি কার? সব থেকে পর্যায় বেশি হচ্ছে আমাদের সোডিয়াম এবং ক্লোরিন। সোডিয়াম এবং ক্লোরিন উভয়ের পর্যায় হচ্ছে 3, আর লিথিয়াম আর ফ্লোরিনের পর্যায় 2। এবার সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? একটা। আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টা? 7টা। তাহলে আকর্ষণ বল কম কোথায় হবে? সোডিয়ামের ক্ষেত্রে হবে। আকর্ষণ বল কম আমরা সোডিয়ামের জন্য তৈরি করতে পারবো, এই জন্য আমাদের সোডিয়াম হচ্ছে অ্যান্সার। কেননা আকর্ষণ বল যত কম হবে আয়নীকরণ শক্তির মান তত কম হবে, আকর্ষণ বল যত বেশি হবে আয়নীকরণ শক্তির মানও তত বেশি হবে। ফাইন। তো যদি তোমরা এই থিওরিটা বুঝো তাহলে আশা করতেছি 112 নাম্বারটাও পারবা। এটার হচ্ছে কি আছে, রেডিয়াম হচ্ছে অ্যান্সার। রেডিয়াম, কেননা দেখো এখানে সব থেকে এই গ্রুপে সব থেকে নিচে হচ্ছে কি আছে রেডিয়াম। সো এই জন্য এটা সব থেকে আকর্ষণ বল কম নিউক্লিয়াসের সাথে, দ্যাটস ওয়াই আমাদের ওইটা হচ্ছে অ্যান্সার হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটির আয়নীকরণ শক্তির মান কম? আয়নীকরণ শক্তির মান কম হচ্ছে রুবিডিয়ামের। সেম অ্যান্সার, যে একই গ্রুপের যত আমি নিচের দিকে যাব অত আমার আয়নীকরণ শক্তির মান কি হবে? কমবে। আয়নীকরণ শক্তির মান তত কমবে। আচ্ছা এরপর একটা দেখো 114 নাম্বার, নিচের কোনটির আয়নীকরণ শক্তির মানের, মানে নিচের আয়নীকরণ শক্তির কোন ক্রমটি সঠিক? কোন ক্রমটাকে আমরা সঠিক বলতে পারবো? আচ্ছা তো দেখো আমরা এখানে কাদেরকে অ্যান্সার হিসেবে নিতে পারতেছি। তো এখানে বলতেছে যে, আচ্ছা এখানে কি বলতেছে দেখো, এখানে বলতেছে যে আমাদের অ্যান্সার হিসেবে বলতেছে কাকে? আমাদের অ্যান্সার হিসেবে বলতেছে ক, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো আমরা জানি যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কমে। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আমাদের আয়নীকরণ শক্তির মান কি হবে? কমবে। তো যদি আমরা এই যে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম নিয়ে কম্পেয়ার করি,
তাহলে সব থেকে বেশি হবে কার বলো তো? সব থেকে বেশি হচ্ছে আমাদের লিথিয়াম মৌলের। লিথিয়াম মৌলের আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি, কেননা এই কিন্তু গ্রুপের সব থেকে উপরে, গ্রুপের সব থেকে উপরে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। আচ্ছা, ফলো করে এখানে অ্যান্সার হিসেবে কি কি দিচ্ছে আমাদেরকে, যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, এটা সত্য। ব্যাসার্ধ কমলে আকর্ষণ বল বাড়ে, আকর্ষণ বল বাড়লে আয়নীকরণ শক্তির মান বাড়ে। 2 নম্বরটা, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে, ব্যাসার্ধ বাড়লে কমে, এটাও সত্য। পারমাণবিক ব্যাসার্ধের উপর আয়নীকরণ শক্তির প্রভাব নেই, অবশ্যই প্রভাব আছে। উপরের দুইটা যদি সত্য হয় তাহলে 3 নাম্বারটা তো কোনোদিনও সঠিক না। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে এখান থেকে কোনটা? ক নাম্বারটা হচ্ছে আমাদের এখানকার ফাইনাল অ্যান্সার। তো চলো আমরা যাচ্ছি নতুন আরেকটা টপিক, যেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, এখন দেখো নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান বেশি। সো সেম ভাবে যেরকম আয়নীকরণ শক্তি নিউক্লিয়াসের আকর্ষণ বলের উপর নির্ভর করেছে, ঠিক সেম ভাবে ইলেকট্রন আসক্তিও নিউক্লিয়াসের আকর্ষণ বলের উপরে নির্ভর করবে। তো এখানে বলতেছে যে নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান সর্বোচ্চ, এটার অ্যান্সার হচ্ছে সিলিকন। অ্যান্সারটা কি হচ্ছে? ইলেকট্রন আসক্তির মান সর্বোচ্চ কার? সিলিকনের। এখন কেন আমরা সিলিকনকে সব থেকে ভ্যালু বলতেছি? প্রথম কথা হচ্ছে সবার পর্যায়ে 3, দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন সবার পর্যায়ে কিন্তু 3 করে, কিন্তু সবার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান নয়। সোডিয়ামের ইলেকট্রন কয়টা? একটা। ম্যাগনেসিয়ামের কয়টা? দুইটা। অ্যালুমিনিয়ামের কয়টা? তিনটা। সিলিকনের কয়টা? চারটা। তাহলে যার ইলেকট্রন সংখ্যা বেশি তার আকর্ষণ বল কি হবে? বেশি হবে। যার ইলেকট্রন সংখ্যা বেশি তার আকর্ষণ বল বেশি হবে। তো সেই হিসেবে আমরা এখান থেকে সিলিকনকে অ্যান্সার হিসেবে বিবেচনা করতে পারবো। নেক্সট প্রশ্ন, কোন মৌলটির ইলেকট্রন আসক্তি বেশি? দেখো সেম অ্যান্সার, এখানে বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন চারটাই একই পর্যায়ের। তাহলে তুমি একই পর্যায়ের যদি হয় তখন তোমার কাজ হবে কি? সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন দেখায়। সর্বশেষ কক্ষপথে যার ইলেকট্রন বেশি হবে তখন তার ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা যার কম হবে তার ইলেকট্রন আসক্তির মানও তত কি হবে? কমে যাবে। তো সেই হিসাবে দেখো বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। বোরনের কয়টা? 3টা। অক্সিজেনের কয়টা? 6টা। নাইট্রোজেনের কয়টা? 5টা। তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি কার? অক্সিজেনের। তাহলে আমাদের অ্যান্সার হিসেবে কি আসতে পারে? অক্সিজেন। আচ্ছা, সেম ভাবে আমরা 118 নাম্বারটা সলভ করব, এটা আশা করি তোমরা পারবা। সিলিকন নিয়ে অলরেডি একটু আগে আমরা কথা বলেছি, সো এটাও পারা যাবে। তারপরে বলতেছে যে এখানে বলছে দেখো 119 নাম্বার, কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান কম? সব থেকে ইলেকট্রন আসক্তির মান আমরা কম কাকে বলতেছি আর কি। সো এখানে আচ্ছা, এখানে আকর্ষণ বল কমে আমরা রেডিয়ামকে কেন নিচ্ছি বলতো? গ্রুপের নিচে একদম দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম একদম গ্রুপের নিচে। সো গ্রুপের নিচে হলে কি হবে? পর্যায় সংখ্যা বাড়বে, দূরত্ব বাড়বে, আকর্ষণ বল কমবে। আকর্ষণ বল কমে গেলে পরমাণু আর ইলেকট্রন গ্রহণ করতে চায় না। সো দ্যাটস ওয়াই আমাদের আকর্ষণ বল কম হচ্ছে রেডিয়ামের, আর এ। আচ্ছা, কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান কম? দেখো এখানে ম্যাগনেসিয়াম। কেন এখানে ম্যাগনেসিয়াম অ্যান্সার হলো কেন? এরা সবাই একই পর্যায়ের এবং ম্যাগনেসিয়ামেরই সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কম, 2টা। ফসফরাসের 5টা, সিলিকনের 4টা, সালফারের 6টা। তাহলে সব থেকে ইলেকট্রন সংখ্যার মান কম হচ্ছে কার? ম্যাগনেসিয়ামের। এই জন্য আমাদের ম্যাগনেসিয়ামটাই হচ্ছে কি আমাদের ফাইনাল অ্যান্সার। ইলেকট্রন আসক্তির মানের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? নিচের কোন ক্রমটি সঠিক? দেখো এটা আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো ঘ নাম্বারকে। ঘ নাম্বারকে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো। কার্বন, বোরন, ফসফরাস, সিলিকন। এখন কেন এরকম হচ্ছে? কেন এরকম হচ্ছে ফলো করো। সবার প্রথম হচ্ছে আমি জাস্ট অ্যান্সারের ব্যাখ্যাটা দিচ্ছি। কার্বন ব্রোন থেকে কার্বনের বেশি, এরা দুজনে একই পর্যায়ের, এরা দুজনে একই পর্যায়ের। কার্বনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে কি 6টা, আর বোরনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে 5টা। সো যেহেতু কার্বনের ইলেকট্রন বেশি সেজন্য কার্বন ভ্যালু পাবে বেশি। এদের পর্যায় 3। ফসফরাস এবং সিলিকনের পর্যায় কত করে? 3 করে। ফসফরাসের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টা? 5টা। আর সিলিকনের কয়টা? 4টা। যেহেতু একই পর্যায়ের ফসফরাসের ইলেকট্রন সংখ্যা বেশি, তাহলে অবশ্যই সিলিকনের আসক্তির মান সব থেকে কম হবে, ওটা সব থেকে মানে সিলিকন থেকে বেশি হবে আর কি। সেই জন্য আমাদের এই ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন ফলো করো। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে দেখো আমাদের কি কি তথ্য এখানে দেওয়া আছে। পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, এটা আমরা সত্য। ব্যাসার্ধ কমলে আসক্তির মান বাড়বে। পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে, এটাও সত্য। আর একটা বলতেছে পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান কমে, সমস্যা এটা মিথ্যা। 3 নাম্বারটা মিথ্যা, কেননা ব্যাসার্ধ কমলে মান বাড়বে, মান কোনোদিন কমবে না। অতএব আমাদের এখানে
সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যে এবারের আইটেম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতার মান জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যখন গ্রুপের উপর থেকে নিচের দিকে নামবো তড়িৎ ঋণাত্মকতার মান কমবে, আর পর্যায়ের বাম থেকে ডানের দিকে যাব তড়িৎ ঋণাত্মকতার মান বাড়বে। এভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন, নিচের কোন মৌলটি অধিক তড়িৎ ঋণাত্মক? অ্যান্সারটা হচ্ছে খ। দেখো তড়িৎ ঋণাত্মকতার কিন্তু অনেকগুলো ভ্যালু আছে, আমাদের তড়িৎ ঋণাত্মকতার অনেকগুলো ভ্যালু আমাদের আছে। তো সেই ভ্যালুগুলোকে অবশ্যই আমাদের জানতে হবে। এই ফ্লোরিনের, আচ্ছা ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 4, সো সেই হিসেবে আমাদের খ নাম্বারটা অ্যান্সার। নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? দেখো ক্লোরিন। এখানে এরা সবাই ধাতু। আচ্ছা, আরেকটা কথা, সম্ভবত মানে অধাতুদের তড়িৎ ঋণাত্মকতার মান ধাতুদের থেকে 100% বেশি। অধাতু যারা আছে এদের তড়িৎ ঋণাত্মকতার মান ধাতুদের থেকে সবসময় কি হবে বলতো? বেশি হবে, কারণ ধাতুরা তো ইলেকট্রন চায় না, ইলেকট্রনকে নিজের দিকে আকৃষ্ট করে না, অধাতুরা করে। তো সেই হিসেবে আমাদের অধাতু কারা আছে? এখানে দেখো সহজ অপশন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম তিনটাই ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। তো অবশ্যই এখানে ক্লোরিনটা এখানে তড়িৎ ঋণাত্মকতার মানের বিচারে সব থেকে বেশি হবে। আচ্ছা, এখানে বলতেছে যে এ ও জি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে তিনটা পরমাণু আমাদেরকে দিয়েছে। কোন মৌলটি অধিক তড়িৎ ঋণাত্মক? অধিক তড়িৎ ঋণাত্মক, তাহলে অবশ্যই এই জায়গাতে আমাদের একটা জি বসবে। আচ্ছা, তো দেখো এখানে যেটা বলেছে যে আমাদের চারটা পরমাণু, এখানে ভুলে জিটা হবে, যেটা প্রিন্টে হয়তো আসে নাই। তাহলে ক্লোরিন এর উপরে জি, তাহলে জি কি হবে বলতো? ক্লোরিন গ্রুপের উপরের সদস্য হচ্ছে ফ্লোরিন। আচ্ছা, আর অক্সিজেন এর নিচে হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে সালফার। তাহলে আমার কাছে চারটা পরমাণু এখন স্পষ্ট, অক্সিজেন, সালফার, ফ্লোরিন, ক্লোরিন। এখন বলতেছে যে এই চারটা মৌলের মধ্যে কোনটা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল হবে? তো এইখানে অবশ্যই অ্যান্সার হবে কে বলতো? জি। জি মানে কে? জি এর মধ্যে কে লুকায়িত অবস্থায় আছে? জি এর মধ্যে কিন্তু ফ্লোরিন লুকায়িত অবস্থায় আছে, এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত হবে? 4 হবে। সো আশা করি মনে হয় তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন মৌলটি রাসায়নিকভাবে আসক্তিহীন? দ্যাট মিনস সে কোনো আসক্তি অনুভব করে না। অবশ্যই যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিষ্ক্রিয় যে গ্রুপের যে মৌলগুলো রয়েছে এরা কিন্তু আসক্তিহীন, কেননা এরা আসক্তিহীন বা নিষ্ক্রিয় বিধায় কিন্তু এরা কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো আমরা আমাদের অপশনের মধ্যে নিয়ন নামক একটি মৌল দেখতে পাচ্ছি, সো এখান থেকে আমাদের অ্যান্সারটি হবে নিয়ন। দেন পরবর্তী প্রশ্ন 127 নাম্বার, নিচের কোন মৌলটি অধিক সক্রিয়? অধিক সক্রিয়র কথা বলেছে, দেখো ঘ নাম্বারটা। ফ্লোরিনকে তারা কেন অ্যান্সার হিসেবে বলতেছে আমি তোমাদেরকে একটু বলে রাখি। অধিক সক্রিয় বলতে আমরা তাদেরকেই বুঝবো যারা খুব কম সংখ্যক ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে যৌগ গঠন করতে পারে, তাদেরকেই আমরা বেশি সক্রিয় বলি। যেরকম পটাশিয়াম, তারপরে হচ্ছে কি যে সোডিয়াম, তারপরে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, এদেরকে আমরা বেশি সক্রিয় বলি। কেন? কারণ এরা খুব কম সংখ্যক ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে খুব সহজেই যৌগ গঠন করতে পারে। সো এখানে দেখো এমন কেউ নাই যারা কিনা একটা ইলেকট্রন গ্রহণ করেই যৌগ গঠন করতে পারবে। অনলি ফ্লোরিন, যে কিনা একটা ইলেকট্রন গ্রহণ করে যৌগ গঠন করতে পারবে। অতএব আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, কোনটি ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য বহন করে? যারা ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য বহন করে এদেরকে আমরা বলি কি? অপধাতু। যারা ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য বহন করে এদেরকে বলি আমরা অপধাতু। সেই হিসেবে আমাদের এখানকার অ্যান্সারটা হচ্ছে সিলিকন, কেননা সিলিকন হচ্ছে 14। খেয়াল করো, সিলিকন 14, সে চাইলে 4টি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের কাঠামো পায় কখনো কখনো, আবার 4টি ইলেকট্রন শেয়ার করে সে কখনো আর্গনেরও কাঠামো পায় বা আর্গনের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারে। তবে সেই ইলেকট্রন ত্যাগের থেকে ইলেকট্রন শেয়ার করাটা বেশি প্রেফার করে আর কি। তো যাই হোক না কেন, আমাদের সিলিকন হচ্ছে অপধাতু। নিচের কোন মৌলটি অপধাতু? জাস্ট দেখো সিলিকন, যেটার কথা মাত্রই বললাম, সিলিকন হচ্ছে আমাদের একটা পরিচিত অপধাতু। আচ্ছা, কোনটির ধাতব ধর্ম বেশি? তো আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে ধাতব ধর্ম। কার ধাতব ধর্ম বেশি হবে? তো আমরা গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাব ততই আমরা ধাতব ধর্মের বৈশিষ্ট্যটা আস্তে আস্তে বাড়বে। তো এখানে হিলিয়াম নিষ্ক্রিয় মূলক কোনোদিন ধাতব ধর্ম হবে না। বাকি তিনজন কিন্তু একই গ্রুপের, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। সো আমাদের এই স্ট্রনসিয়াম হচ্ছে জাস্ট হচ্ছে সবার নিচে, এবং এই জন্যই তাকে আমরা অ্যান্সার হিসেবে সব থেকে বেশি বৈশিষ্ট্য ধাতব ধর্ম বিশিষ্ট মৌল হিসেবে চিহ্নিত করতে পারলাম। এখানে বলতেছে কোন মৌলটি ধাতব ধর্ম বেশি? এরা সবাই দেখো একই পর্যায়ের। একই পর্যায়ে যদি হয় তাহলে সব থেকে বামের দিকে কে আছে? সেই হবে সব থেকে বেশি ধাতব মৌল। তো সব থেকে বামে আছে সোডিয়াম, তো সোডিয়ামই হচ্ছে সব থেকে বেশি ধাতব
ধর্ম বিশিষ্ট মৌল। একই গ্রুপের, দেখো এরপরে কোশ্চেন, একই গ্রুপের যতই নিচের দিকে যাওয়া যায় ততই নিচের কোনটি ঘটে, মানে যতই তুমি উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে যাবো তত আসলে কোন ঘটনাটা তোমার কাছে সত্য মনে হবে? ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এই যে আমাদের ধাতব ধর্ম যে বৃদ্ধি পায় এটা সত্য, কেননা পরমাণুর আকার বাড়ে কমে না, সক্রিয়তা বাড়ে কমে না, আর হচ্ছে যোজনী বাড়তে থাকে, যোজনী সেম থাকে, যোজনী সেম থাকে, সক্রিয়তা বাড়ে, পরমাণুর আকার বাড়ে, আর ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তার মানে এই সবগুলোর মধ্যে এই অপশন ক যেটা আছে সেই অপশনটাকে আমরা সঠিক বলে বিবেচনা করতেছি। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, একই পর্যায়ের বাম থেকে ডানে যত, মানে একই পর্যায়ের বাম থেকে যত ডানের দিকে যাওয়া যায় কোন ধর্মটি এখানে আসলে সত্য সেখানে হয়? ধাতব ধর্ম থেকে অধাতব ধর্ম, পরমাণুর আকার বাড়ে, এটা মিথ্যা, পরমাণুর আকার আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, তো পরমাণুর আকার তত কি হয়? কমতে থাকে, সো এটা বাড়ে না। যোজনী কমে এবং আবার বাড়ে, যোজনী কমে এবং আবার বাড়ে, এটাও মিথ্যা। যোজনী কি হয়? আস্তে আস্তে বাড়ে তারপরে আস্তে আস্তে কমে, সক্রিয়তা বাড়ে এবং পরে কমে, সক্রিয়তা আস্তে আস্তে বাড়তে থাকে। সো আমাদের প্রথমটাই সঠিক, যে ধাতু থেকে অধাতুতে রূপান্তর হয়। যেরকম দেখো সোডিয়াম এবং ক্লোরিন এরা কিন্তু একই পরমাণুর, সোডিয়াম এবং ক্লোরিন এরা কিন্তু একই, সোডিয়াম এবং ক্লোরিন এরা একই পর্যায়ের, পর্যায় 3, বাট সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু। সো প্রথমটাই সঠিক, যে ধাতব ধর্ম আস্তে আস্তে চেঞ্জ হয়ে কিসে রূপান্তরিত হতে থাকে? অধাতব ধর্মে রূপান্তরিত হতে থাকে। তুমি যত আস্তে আস্তে ডানের দিকে আগাবা তোমার ধাতব ধর্ম কমবে, অধাতব ধর্ম আস্তে আস্তে বাড়বে। নেক্সট প্রশ্ন দেখো, একই পর্যায়ের বাম থেকে যতই ডানের দিকে যাওয়া যায় পর্যায়বৃত্ত ধর্মের কিরূপ পরিবর্তন ঘটে? অধাতব ধর্ম বৃদ্ধি পায়, এটাই সত্য, যেটা তোমাদের কি একটু আগে বললাম, যে ধাতব ধর্ম কমে আর অধাতব ধর্ম আস্তে আস্তে বাড়ে। বাকি যেগুলো বলছে সেগুলো সব মিথ্যা, চেক করে দেখো সেগুলো সব মিথ্যা। সক্রিয়তা বাড়ে এবং কমে, যোজনী কমে এবং বাড়ে, সো এগুলো সব সত্যি না। একই পর্যায়ে যত ডানের দিকে যাওয়া যায় ততই মনুষ্যের ধাতব ধর্মের কিরূপ পরিবর্তন হয়? ধাতব ধর্ম কিন্তু হ্রাস পায়, যেটা বলছিলাম যে ধাতব ধর্ম পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে কমবে, আর অধাতব ধর্ম আস্তে আস্তে কি হবে? অধাতব ধর্ম আস্তে আস্তে বাড়তে থাকবে, অধাতব ধর্ম আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, পর্যায় সারণীর একই পর্যায়ে যত ডান দিকে যাওয়া যায় ততই মৌলসমূহের পরমাণুর আকার হ্রাস পায়। তারপরে হচ্ছে যে পর্যায় সারণীর একই পর্যায়ে যত ডান দিকে যাওয়া যায় ততই মৌলসমূহের পরমাণুর আকার হ্রাস পায়, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, ধাতব ধর্ম হ্রাস পায়। উপরের সবগুলোই ঠিক। হ্যাঁ, আমার কাছে দেখো এটাও সত্য, পরমাণুর আকার হ্রাস পায়, এটা সত্য। আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এটাও সত্য। ধাতব ধর্ম হ্রাস পায়, এটাও সত্য। যেহেতু সবগুলোই সত্য তার মানে উপরে সবগুলোই সত্য। ফাইন, হয়ে গেল এটা। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে পর্যায় সারণীর বাম হতে ডানে কি হচ্ছে? ধাতব ধর্ম হ্রাস পায়, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, এটা সত্য। 2 নম্বরটা হচ্ছে আয়নীকরণ শক্তির মান আস্তে আস্তে বাড়ে, এটা সত্য। তারপরে বলতেছে যে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, এটা মিথ্যা, কারণ পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কমে। সো 1 এবং 2 সঠিক, যেটা কিনা আমাদের ক নাম্বারের সাথে কি হচ্ছে? মিলে যাচ্ছে। 1 এবং 2 সঠিক, যেটা আমাদের ক নাম্বারের সাথে মিলে যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, পর্যায় সারণীর বাম থেকে ডানে অক্সাইড সমূহের অম্লত্ব কিরূপ হয়? মানে তুমি বাম থেকে যত ডান দিকে যাবা অক্সাইড গুলা কি মানে অম্লত্ব বলতে এটাই বোঝাচ্ছি আমি। দেখো আমি যদি এটাকে তোমাকে একটু এঁকে দেখাই তাহলে আই থিঙ্ক তোমরা এটা একটু বেটার বুঝতে পারবা। যেরকম বামে আছে কে বলতো? সোডিয়াম, তো সোডিয়ামের অক্সাইড কি হবে? সোডিয়াম অক্সাইড। আর ডানে আছে কে? ধরো সালফার, সালফারের অক্সাইড কি হবে? সালফার ডাইঅক্সাইড। তাহলে অম্ল বলতে কি, দেখো এই সালফার ডাইঅক্সাইড কি? একটা অম্লধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড। আর সোডিয়াম অক্সাইড কি? একটা ক্ষারধর্মী অক্সাইড। সো অম্লত্ব আস্তে আস্তে কি হবে বলতো? বাড়বে। তাহলে দেখি এখানে আমাদেরকে অপশনগুলোতে কি বলেছে, যে পরমাণুর অম্লত্ব কিরকম হয়? বৃদ্ধি পায়। পরমাণুর অম্লত্ব কি হয় বলতো? বৃদ্ধি পায়। ঠিক আছে কথাটা? আচ্ছা, এবারে আসো নেক্সট কোশ্চেন, যে পর্যায় সারণীর কোনো পর্যায়ের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে, পর্যায় সারণীর কোনো পর্যায়ের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে পরমাণুর আকারের কিরূপ ঘটে? পারমাণবিক সংখ্যা বাড়া তার মানে হচ্ছে আমি আস্তে আস্তে ডান দিকে আগাবো। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, দেখো যদি আমরা 3 নাম্বার পর্যায় নিয়ে কথা বলি তাহলে সোডিয়াম, তাহলে দেখো কি হচ্ছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে পারমাণবিক সংখ্যা কত? 11, 12, 13। তো যদি আমাকে প্রশ্নের মধ্যে বলে দেয় যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দ্যাট মিনস আমি আস্তে আস্তে কোন দিকে আগাচ্ছি? বাম থেকে আমি আস্তে আস্তে ডান দিকে আগাচ্ছি। সো আমার পর্যায়ের সূত্রটাই বেসিক্যালি এখানে তারা বলতে চাচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে। আচ্ছা, তো আমার প্রশ্নটা ছিল পর্যায় সারণীর কোনো পর্যায়ের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে
পরমাণুর আকারের কি রূপ পরিবর্তন ঘটে। সো বাম থেকে যদি ডানে যায় আকারটা আস্তে আস্তে কমে যায়, আকারটা আস্তে আস্তে কি হবে, কমে যায়। সো হ্রাস পায় যেহেতু অপশনে আছে, তাহলে আমরা এই গ নাম্বারটাই অপশন হিসেবে নিতে পারবো। তো আমাদের এখন উদ্দীপক ভিত্তিক বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আসবে, এবং তোমাদেরকে আমি আগে একটু বলে দিই, চ্যাপ্টার 4 হচ্ছে তোমাদের পরীক্ষার মানে তোমাদের এক্সামে যতগুলো উদ্দীপক ভিত্তিক বহুপদী সমাপ্তি সূচক আছে এর মধ্যে 90% চ্যাপ্টার 4 থেকে আসে। সো আমাদের কাছে বুঝতেই পারতেছো যে এটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ, যেহেতু 90% কোশ্চেন এখান থেকে আসে। তো চলো আমরা একটু এগুলো সমাধান করার চেষ্টা করি। এখানে বলতেছে দেখো 3টা মৌল, গ্রুপ 2, খেয়াল করো এই ক্ষেত্রে তোমাকে কবিতার সাহায্য নিতে হবে। গ্রুপ 2 পর্যায় 3, তাহলে পর্যায় 3 কি হবে, বিনা মেঘনা, তাই না? আসলে মেঘনা মানে কে, ম্যাগনেসিয়াম। সো এখানে পি মৌল হচ্ছে কে, ম্যাগনেসিয়াম। আচ্ছা, এবারে চলো গ্রুপ 17 পর্যায় 2, গ্রুপ 17 পর্যায় 2 হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন। আর গ্রুপ 2 পর্যায় 4 তাহলে হচ্ছে বিনা, তারপরে হচ্ছে মেঘনা, তারপর হচ্ছে কেয়া, কেয়া মানে কি, ক্যালসিয়াম। পর্যায় 3 পর্যায় 4, তাহলে আমরা 3টা পরমাণু পেয়ে গেছি। এখন আসো আমাদের এই 3টা পরমাণুর আলোকে তাহলে ম্যাগনেসিয়াম, ফ্লোরিন এবং ক্যালসিয়াম তো মনে রাখো। এখন দেখি এখান থেকে আমাদেরকে কি কি অ্যান্সার তারা আমাদেরকে বলতে চাচ্ছে আর কি। তো ফার্স্ট বলতেছে যে তড়িৎ ঋণাত্মকতার ক্রম কিউ আর এর থেকে বড়, যেহেতু কিউ এখানে সবার থেকে বড় হবে। সো 1 নাম্বারটা চক্ষু বন্ধ করে সঠিক। 2 নাম্বারটা পারমাণবিক আকারের ক্রম হচ্ছে, দেখো পারমাণবিক আকার আর সব থেকে বড়, মানে ক্যালসিয়াম যেহেতু পর্যায় 4, যেহেতু পর্যায় 4 তাহলে ক্যালসিয়ামটা সব থেকে বড়। তারপরে কে, তারপরে হচ্ছে গিয়ে পি, কারণ পি এর পর্যায় 3, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে কিউ, তাহলে 2 নম্বর অপশনটাও সঠিক। 3 নাম্বার আয়নীকরণ শক্তির ক্রম আর পি এর থেকে বড়, আর কে, ক্যালসিয়াম, আর হচ্ছে পি কে ম্যাগনেসিয়াম না, কারণ ক্যালসিয়ামের পর্যায় যেহেতু বেশি ওর আয়নীকরণ শক্তির মান কম হবে, আর ওর পর্যায় যেহেতু কম ওর আয়নীকরণ শক্তির মান বেশি হবে। সো 3 নম্বর অপশনটা সঠিক না। তো এবারে চলো আমরা এটাকে একটু দেখি যে এটার অ্যান্সারে 1 এবং 2 কত নম্বরে আছে। দেখো ক নাম্বারটার সাথে আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে, ক নাম্বার সাথে আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে 1 এবং 2। যাচ্ছি নেক্সট প্রশ্নে। আচ্ছা, এখানে দেখো আমাদেরকে মোট 5টা পরমাণু দিচ্ছে। এই 5টা পরমাণুর মধ্যে কিছু আছে জানা, কিছু আছে অজানা। কার্বন, সিতে কার্বন সেটা আমি জানি, কার্বন এসে সালফার সেটাও আমি জানি। তাহলে এক্স কি হবে, কার্বনের পর কে বলতো, কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেন, এবং নাইট্রোজেন গ্রুপের নিচে কে বলতো, ফসফরাস। তোমাদেরকে এই ক্ষেত্রে কবিতা বা পর্যায় সারণী সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে। আর সালফারের উপরে কে বলতো, অক্সিজেন। সো আমাদের কাছে পরমাণুগুলো স্পষ্ট কে কে হতে পারে। এবারে বলো, দেখো জেড পারমাণবিক আকার সব থেকে বড়, জেড এর পারমাণবিক আকার এখানে সব থেকে বড়। আচ্ছা, একটু দেখি, ফলো করে দেখো, এই যে দুইটা ফসফরাস এবং সালফার এদের পর্যায় 3, এদের পর্যায় 3, ঠিক আছে। তাহলে আকারের ভিত্তিতে সব থেকে বড় হচ্ছে জেড এবং সালফার। এবার এদের দুজনের মধ্যে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা, 5টা, আর সালফারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা, 6টা, ঠিক আছে। ওকে, তাহলে ইলেকট্রন সংখ্যা যেহেতু কম পরমাণুর আকার সব থেকে কি হবে, বেশি হবে, এটা ট্রু। এক্স এর আয়নীকরণ শক্তি জেড থেকে বেশি, এক্স এর আয়নীকরণ শক্তি জেড থেকে বেশি, যেহেতু একই গ্রুপের উপরে, একই গ্রুপের যেহেতু উপরে, তাহলে এটাও সত্য হবে। আর 3 নম্বরে বলতেছে ওয়াই এর অধাতব ধর্ম সব থেকে বেশি, ওয়াই মানে অক্সিজেন, অক্সিজেনের অধাতব ধর্ম সব থেকে বেশি। হ্যাঁ, এটা সত্য না, দুইটা রিজন। নাম্বার 1, ওয়াই এর পর্যায় সব থেকে কম, আর ওয়াই এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি। ওয়াই এর পর্যায় যেহেতু সব থেকে কম এবং ওয়াই এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি, তো সেই হিসেবে আমার 3 নাম্বারটাও সত্য। এখানে এর মনে হয় মোস্ট প্রবাবলি আমাদের অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার। ইয়েস, আমরা এখান থেকে নিতে পারবো ঘ নাম্বারটা অ্যান্সার হিসেবে। আচ্ছা, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। আগে আমরা পরমাণু থেকে পরমাণুগুলোকে একটু আইডেন্টিফাই করে নেই। গ্রুপ 1, আচ্ছা গ্রুপ 1, তো এখানে একটা ক্লু হচ্ছে এই যে দেখো ফ্লোরিন, এফ দ্বারা কিন্তু ফ্লোরিনকে বোঝানো হচ্ছে। তো এটা হচ্ছে পর্যায় 1, এটা পর্যায় 2, এটা পর্যায় 3। ফ্লোরিনকে দেখে আমরা ডিসিশন দিলাম এটা পর্যায় 2। আচ্ছা, তো গ্রুপ 1 এ তাহলে এ হবে হাইড্রোজেন, আর হাইড্রোজেন, তারপরে হচ্ছে কি আছে লিথিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম। 3টা পরমাণু বের করে ফেললাম। আর
আর আর হচ্ছে এখানে কিউ দ্বারা বোঝানো হচ্ছে ক্লোরিন, আর হচ্ছে ক্লোরিনের আগে কি হবে সালফার, এস দ্বারা সালফার কি বোঝানো হচ্ছে, সালফার এস মানে সালফার। আচ্ছা এবারে চলো একটু দেখি এখানে কি বলতেছে যে এ এর আয়নীকরণ শক্তি ডি অপেক্ষা বেশি, এ এর আয়নীকরণ শক্তি ডি অপেক্ষা বেশি। অবশ্যই লিথিয়াম থেকে হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে, কেননা তারা একই গ্রুপের, হাইড্রোজেন উপরে, তার মানে প্রথম অপশনটি সঠিক। দ্বিতীয় অপশনটি কি বলতেছে, ডি এর পারমাণবিক আকার কিউ অপেক্ষা ছোট, ডি মানে লিথিয়ামের পারমাণবিক আকার কিউ অপেক্ষা ছোট, এটা একদম মিথ্যা, এটা কি হবে একদম। আচ্ছা ডি এর পারমাণবিক আকার কিউ অপেক্ষা ছোট, লিথিয়াম এবং ক্লোরিন দেখি। আচ্ছা দেখো এখানে এই যে 2 নাম্বার যে অপশনটি আছে, এই 2 নাম্বার অপশনটি হচ্ছে মিথ্যা। এখন এটাকে একটু তোমাদেরকে সুন্দর মতো বুঝতে হবে কেন আমি এটাকে ভুল বলতেছি। দেখো এটা একটু এক্সেপশন টাইপের। লিথিয়াম হচ্ছে এরকম সর্বশেষ কক্ষপথে 1টা ইলেকট্রন, আর ক্লোরিন হচ্ছে এরকম যার সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন। এখন ক্লোরিনের পর্যায় কিন্তু এখানে বড়, খেয়াল করো ক্লোরিনের পর্যায় এখানে 3টা আর লিথিয়ামের পর্যায় 2টা। স্বাভাবিক রুলস বলতেছে যে লিথিয়ামের আকারটা ছোট হবে, ক্লোরিনের আকারটা বড় হবে, বাট ফ্যাক্ট ইজ এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা এত বেশি পরিমাণে আকর্ষিত হবে যে লিথিয়াম থেকে ক্লোরিনের আকারটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। লিথিয়াম থেকে ক্লোরিনের আকারটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কেন? কারণ ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা খুবই বেশি এবং নিউক্লিয়াস দ্বারা এটি খুব বেশি পরিমাণ বলে আকর্ষিত হবে। দ্যাটস ওয়াই লিথিয়াম এবং ক্লোরিনের মধ্যে আকারটা বড় হচ্ছে লিথিয়ামের, আকারটা ছোট হচ্ছে ক্লোরিনের। সো 2 নাম্বার অপশনটি আমরা নিতে পারছি না। 3 নাম্বার অপশনটি ই, ডি অপেক্ষা অধিক সক্রিয়। ই হচ্ছে আমার সোডিয়াম, তাহলে ডি অপেক্ষা লিথিয়াম, তাহলে লিথিয়াম অপেক্ষা সোডিয়াম বেশি সক্রিয়। আমরা জানি একই গ্রুপের যত নিচের দিকে যাওয়া যায় সক্রিয়তা তত বাড়ে। সো এখানকার সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার 1 ও 3। সো আমাদের সঠিক অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। আচ্ছা যাচ্ছি পরবর্তী টপিকে। দেখো পরবর্তী কোশ্চেনে কি বলতেছে, এখানেও জাস্ট একটা পর্যায় সারণী দেওয়া আছে। এখন আসো আমরা আগে মৌলগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, পরমাণুগুলো কে কে আছে। আচ্ছা গ্রুপ 1 পর্যায় 2 কে তাহলে বলো তো, লিথিয়াম হবে এখানে। আচ্ছা গ্রুপ 1 পর্যায় 4 তাহলে এখানে কি হবে, পটাশিয়াম। আচ্ছা আর গ্রুপ 17 পর্যায় 3 এখানে কি হবে, ক্লোরিন। ওকে সো আমরা পরমাণুগুলোকে সহজেই আইডেন্টিফাই করতে পারলাম, একটা হচ্ছে লিথিয়াম, একটা হচ্ছে পটাশিয়াম, একটা হচ্ছে ক্লোরিন। এবারে চলো এদের তিনজনকে নিয়ে আমরা একটু কথা বলি, এখানে দেখি আমাদেরকে কি কথা বলতেছে এদেরকে নিয়ে। প্রথম কথা হচ্ছে আয়নীকরণ শক্তি বিভব, মানে আয়নীকরণ শক্তি সব থেকে বেশি বলতে চাচ্ছে এর, তারপরে হচ্ছে বলতে চাচ্ছে ই এর, মানে লিথিয়াম এর আয়নীকরণ শক্তি পটাশিয়াম থেকে বেশি। ইয়েস এটা সত্য, লিথিয়ামের আয়নীকরণ শক্তি পটাশিয়াম থেকে বেশি, এটা ট্রু, কারণ একই গ্রুপে উপর দিকে অবস্থিত। 2 নম্বরটা বলতেছে পারমাণবিক আকারের ক্রম হচ্ছে ই সব থেকে, ওকে আমরা এটাকে আবার একটু লিখে নিচ্ছি। দেখো লিথিয়াম, সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন, তাহলে আমাদের 1 নম্বর অপশনটা আমরা সঠিক পেয়েছিলাম। 2 নম্বরে বলতেছে পারমাণবিক আকারের ক্রম হচ্ছে ই হচ্ছে সব থেকে বড়, তারপরে হচ্ছে ডি, তারপরে হচ্ছে এ, ই ডি এ, লিথিয়াম এবং ক্লোরিন। আচ্ছা দেখো এখানের খ নাম্বার যে অপশনটা বা 2 নম্বর অপশনটা বলতেছে যে পারমাণবিক আকারের ক্রম হচ্ছে ই ডি এ, এটা আসলে একটু মিথ্যা কেন বললাম, কারণ এটা একটু এক্সেপশনাল। নর্মাল সেন্সে মনে হচ্ছে যে না এটা সত্য হতে পারে। কিভাবে দেখো, যদি আমরা পরমাণুগুলোর দিকে একটু তাকাই, সেখানে পর্যায় সংখ্যার ভিত্তিতে কিন্তু সত্য মনে হচ্ছে। ই হচ্ছে পটাশিয়াম, আমি সোডিয়াম কেন লিখলাম, ই হচ্ছে আমাদের পটাশিয়াম কে, আর হচ্ছে লিথিয়াম, আর এটা হচ্ছে আমাদের ক্লোরিন। আচ্ছা তাহলে সব থেকে বড় কে, পটাশিয়াম, তারপরে কে ক্লোরিন, তারপরে কে লিথিয়াম। কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ওই যেটা বললাম যে লিথিয়াম থেকে ক্লোরিনের আকারটা কি বড়, তো লিথিয়াম থেকে ক্লোরিনের আকারটা ছোট, সো আমরা 2 নম্বর অপশনটা নিতে পারবো না। তড়িৎ ঋণাত্মকতা ডি গ্রেটার দ্যান ই, অবশ্যই সেটা ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান পটাশিয়াম থেকে অনেক গুণ বড়। সো আমাদের সঠিক অ্যান্সার পাচ্ছি 1 ও 3। এখন দেখবো আমরা 1 ও 3 এখানে হচ্ছে কিনা। 1 ও
3 এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কিনা। আচ্ছা, এখানে আমাদের 1 ও 3 হচ্ছে খ নাম্বারটি অপশন, খ নাম্বারটি আমাদের অ্যান্সার হিসেবে হবে। দেখো যদিও এখানে ঘ লেখা আছে, বাট এটা আমরা নিব না, আমরা এখানে অ্যান্সার বিবেচনা করব কত নাম্বারকে, খ নাম্বারকে। অ্যান্সার বিবেচনা করব আমরা খ নাম্বারকে। আচ্ছা, এবারে আসো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তাহলে এক্স হচ্ছে কে, এক্স হচ্ছে সিলিকন, তাই না, সিলিকন, তারপরে ফসফরাস, সালফার, ওয়াই হচ্ছে আমাদের ক্লোরিন, ওয়াই হচ্ছে আমাদের ক্লোরিন। তাহলে সিলিকন আর ক্লোরিন। এবার দেখো এখান থেকে কি বলতেছে, এখান থেকে আমাদেরকে বলতেছে যে বাম থেকে ডানে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। বাম থেকে ডানে কখনোই পারমাণবিক আকারটা বাড়ে না, বরং উল্টা আরো কমে যায়। আচ্ছা, এক্স ও ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগ সমযোজী, সিলিকন এবং ক্লোরিন, হ্যাঁ সিলিকন এবং ক্লোরিন, তাহলে এটা অবশ্যই সমযোজী হবে, SiCl4 সমযোজী প্রকৃতির হবে। ওয়াই মৌলটির আয়নীকরণ শক্তি বেশি, ওয়াই মৌলটির আয়নীকরণ শক্তি, এইখানে এই পর্যায়ের মধ্যে যারা আছে সব থেকে আয়নীকরণ শক্তি বেশি হচ্ছে ওয়াই এর, এটাও সত্য। সো 2 এবং 3 নাম্বার অপশন সঠিক যদি হয়, তাহলে দেখি সেটা কার সাথে ম্যাচ করতেছে, এটা ম্যাচ করতেছে গ নাম্বারের সাথে। সো এখানে গ নাম্বার অ্যান্সারটি সঠিক। যাচ্ছি পরবর্তী প্রশ্ন, দেখো। আচ্ছা, এখানেও 4টা পরমাণুর কথা বলেছে, এ সিলিকন, কিউ, জেড ক্লোরিন। তাহলে সিলিকনের আগে কে বলতো, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম Al, তারপরে হচ্ছে সিলিকন, সিলিকনের পরে কে আসতে পারে, ফসফরাস, সিলিকন, ফসফরাস, জেড হচ্ছে সালফার। তাহলে আমরা পরমাণুগুলো পেয়ে যাচ্ছি, নীল কালার দিয়ে লিখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, জেড মৌলের ভর সংখ্যা কত, সালফারের, সালফারের ভর সংখ্যা কত, সালফার যেহেতু 16, সালফারের ভর সংখ্যা হচ্ছে 32, সালফারের ভর সংখ্যা হচ্ছে 32। আচ্ছা, সো এখান থেকে এইটুকুই। আচ্ছা, উদ্দীপকের মৌলগুলোর ক্ষেত্রে এখানে 3টা যে অপশন দিচ্ছে, আমরা আবার একটু দেখে নিই কে কে আছে, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করে নিতে হবে, কারণ তা না হলে আসলে পুরোপুরি উদ্দীপকটা দেখা যাবে না। ইয়েস, এখন দেখা যাচ্ছে। দেখো এখানে কি বলতেছে, বলতেছে যে এ মৌলের আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা বেশি, এ মৌলের আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা বেশি। এটা মিথ্যা, 1 নাম্বার অপশনটি এখানে সঠিক নয়, মিথ্যা। আচ্ছা, 2 নাম্বারটি কি বলছে, কিউ অপেক্ষা জেড মৌলের যোজনী ইলেকট্রন বেশি, কিউ অপেক্ষা জেড মৌলের যোজনী ইলেকট্রন বেশি। ইয়েস, এটা সত্য, কারণ কিউ মৌলের সর্বশেষ কক্ষপথে, মানে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 5টা, আর সালফারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 6টা, তাহলে যোজনী ইলেকট্রন অবশ্যই জেড মৌলের বেশি, এটা সত্য। আর জেড অপেক্ষা কিউ এর তড়িৎ ঋণাত্মকতা কম, সালফার অপেক্ষা ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান কম। সো এটাও সঠিক, এটাও সঠিক। তাহলে আমরা 2 এবং 3 এটাকে আমরা সঠিক হিসেবে বিবেচনা করলাম। এবারে দেখি আমাদের অপশন কত বলতেছে, 2 এবং 3 হচ্ছে আমাদের গ নাম্বার, এবং এখানে বলতেছে গ নাম্বার। সো আমাদের এই গ নাম্বার অ্যান্সারটি আমরা সঠিক হিসেবে আমরা নিতে পারবো। আচ্ছা, এবারে চলো পরবর্তী প্রশ্নে। চারটা পরমাণুর কথা বলেছে, কে অক্সিজেন, তারপরে এ হচ্ছে কে সালফার হবে, আর জি হচ্ছে ফ্লোরিন হবে, আর ফ্লোরিনের নিচে ক্লোরিন তো আছেই। এবারে চলো দেখি কি আমাদেরকে উদ্দীপক হিসেবে বলেছে। এখানে কি বলেছে, যে জি এর আকার ছোট, আমাদেরকে বলতেছে যে জি এর আকারটা ছোট, এ এর অধাতব ধর্ম বেশি। আচ্ছা, এ এর অধাতব ধর্ম বেশি এবং এ অপেক্ষা সিএল এর আয়নীকরণ শক্তি বেশি। তো চলো আমরা এদের অ্যান্সারটা অপশনগুলোকে আগে হচ্ছে বিবেচনা করব, দেন আমরা অপশনগুলোকে বিবেচনা করে তারপরে হচ্ছে যে আমরা অ্যান্সারটা চিন্তা করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে কি, জি এর আকার ছোট। দেখো জি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, ফ্লোরিন, ফ্লোরিনের আকারটা সব থেকে ছোট হবে, এতে কোনো সন্দেহ নাই। কেননা ফ্লোরিন এবং অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের, এবং ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি। সো পর্যায় কম, ইলেকট্রন সংখ্যা বেশি, আকারটা অবভিয়াসলি কি হবে বলতো, আকারটা অবভিয়াসলি এখানে ছোটই হবে। এ এর অধাতব ধর্ম বেশি, সালফারের অধাতব ধর্ম কখনোই এই ফ্লোরিন ক্লোরিন থেকে বেশি হতে পারে না, ঠিক আছে, কারণ সালফার থেকে অক্সিজেন বা ফ্লোরিনের অধাতব ধর্ম আরো বেশি গেল, তাহলে এটা মিথ্যা। এরপর এটা বলতেছে, আচ্ছা এরপর এটা বলতেছে এ অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি, এ অপেক্ষা ক্লোরিন, তার মানে সালফার অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি, তার মানে এটাও সঠিক, এটাও সঠিক। 3 নাম্বারটাও আমরা এখানে সঠিক হিসেবে বিবেচনা করতে পারবো। সো 1 এবং 3 এটা যদি সঠিক হয়, তাহলে আমাদের খ নাম্বার অপশনটি সঠিক, খ নাম্বার অপশনটিকে আমরা সঠিক হিসেবে বিবেচনা করতে পারবো। আচ্ছা, চলো যাচ্ছি এর পরবর্তী নাম্বার প্রশ্নে। দেখি এই পরবর্তী নাম্বার প্রশ্নে কি বলছে। 2-3টা পরমাণু বলছে,
15 16 17 তার মানে কি ফসফরাস ফসফরাস সালফার ক্লোরিন ফসফরাস সালফার ক্লোরিন। আচ্ছা, তো এখানে দেখো যেই কথাগুলো বলতেছে যে আর এর পারমাণবিক আকার ছোট, আর যেহেতু একই পর্যায়ে সর্বডানে তাহলে ওর আকারটা সব থেকে ছোট হবে, এটা সত্য। একই পর্যায়ে সব থেকে ডানের যে মৌল তার আকারটা সব থেকে কম হবে, এটাই সত্য। এম এর ইলেকট্রন আসক্তি কিউ অপেক্ষা কম, এম বলতে ফসফরাসের ইলেকট্রন আসক্তি কিউ অপেক্ষা কম, এটাও সত্য, কেননা ইলেকট্রন আসক্তির মান পর্যায়ের ডানে বাড়ে, তাহলে ও যেহেতু পর্যায়ের এদের তিনজনের সাথে কম্পেয়ার করলে বামে, তাহলে অবশ্যই কিউ থেকে এম এর ইলেকট্রন আসক্তির মান কি হবে, কম হবে। আর 3 নাম্বার যেটা বলছে আর এর আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা বেশি, আর এর আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা বেশি, অর্থাৎ ক্লোরিনের আয়নীকরণ শক্তি সালফার অপেক্ষা বেশি। ইয়েস, ক্লোরিন হচ্ছে গিয়ে 3 আর সালফার হচ্ছে 2.5 সামথিং, এরকম একটা ভ্যালু। সো এটাও সত্য। সো আমাদের 148 এর সঠিক অ্যান্সারটা কত? 148 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। চলো নেক্সট প্রশ্ন কি বলতেছে দেখো, এখানে আমাদেরকে 3টা পরমাণুর ইন্ডিকেট করতেছে এবং পারমাণবিক সংখ্যাগুলো বলে দিচ্ছে আমাদেরকে। তো x হচ্ছে 11, তার মানে x হচ্ছে কি সোডিয়াম, y হচ্ছে পটাশিয়াম, x হচ্ছে সোডিয়াম এবং y হচ্ছে পটাশিয়াম আর z হচ্ছে ক্লোরিন। তাহলে আমরা 3টা পরমাণু সম্পর্কে জানতে পারলাম। আচ্ছা, চলো এবারে এই প্রশ্নগুলোর পারমাণবিক সংখ্যার সাথে সাথে আমাদেরকে যে ক্লুগুলো আমাদেরকে বলতেছে দেখো, আমরা এখন সেগুলো একটু জানার চেষ্টা করি কি কি বলতেছে। পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে, পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে, এই কথাটা মিথ্যা। কেন বলতো পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে এই কথাটা আমরা মিথ্যা বলবো? কারণ প্রথম অপশনটা মিথ্যা এই জন্য যে এখানে সোডিয়াম থেকে পটাশিয়ামের আকারটা বড়, বাট পটাশিয়াম থেকে ক্লোরিনের আকারটা বড় না। ঠিক আছে, ক্লোরিনের আকারটা হচ্ছে এদের মধ্যে সব থেকে ছোট। সো আমাদের সেই হিসেবে এটা হচ্ছে একটা ভুল তথ্য, প্রথম অপশনটি একটি ভুল তথ্য, তো সেটা আমরা নিব না। আচ্ছা, দ্বিতীয় অপশনটি কি বলছে দেখো, সর্বশেষ স্তরে একটি করে ইলেকট্রন আছে, সর্বশেষ স্তরে একটি করে ইলেকট্রন আছে, আর জেড মৌলটি ওয়াই মৌল অপেক্ষা অধিক সক্রিয়, জেড মৌলটি ওয়াই মৌল অপেক্ষা অধিকতর সক্রিয়, ক্লোরিনের কথা বলেছে। সো এটা সত্য। আর সর্বশেষ স্তরে একটি করে ইলেকট্রন আছে, এইটা আসলে উদ্দীপকটা আসলে প্রপারলি সঠিক না, এখানে হয়তো অন্য কোনো পরমাণু কি বুঝাইতে পারে। তো আমাদের সেই হিসেবে আমাদের 2 নম্বর অপশনটি আমরা সঠিক ধরে নিলাম। তো 1 নাম্বার যেহেতু মিথ্যা, খেয়াল করো 1 নাম্বার যেহেতু আমরা মিথ্যা বলেছি, তাহলে অবশ্যই আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে 2 এবং 3। তো 2 এবং 3 দেখো, গ নাম্বারটা কিন্তু এখানে সঠিক বলতেছে, যেটা 2 এবং 3। আচ্ছা, সো আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে 2 এবং 3। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের বেরিলিয়াম, তারপরে এক্স, তারপরে ওয়াই, 3টা মৌলের কথা এখানে বলেছে, বেরিলিয়াম, এক্স এবং ওয়াই। তো এই মৌলগুলো কে কে হতে পারে বলো তো? বেরিলিয়াম তো বেরিলিয়াম, তারপর এক্স কে ম্যাগনেসিয়াম, ওয়াই কে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম। আচ্ছা, Ca। ওকে, এবার এখান থেকে দেখো যে প্রশ্নগুলো আমরা অ্যান্সার করব, যে সর্বশেষ স্তরে 2টি ইলেকট্রন আছে, এটা সত্য। এদের সবার সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 2টা। পারমাণবিক আকার উপর থেকে নিচে হ্রাস পায়, এটা মিথ্যা। পারমাণবিক আকার উপর থেকে নিচে কি হয়? সবসময় বৃদ্ধি পায়, উপর থেকে নিচে সবসময় বৃদ্ধি পায়। একই রকম বিক্রিয়া প্রদর্শন করে, যেহেতু এরা 3জন একই গ্রুপের, তাহলে অবশ্যই এরা একই রকম বিক্রিয়া প্রদর্শন করবে। সো 1 এবং 3 নাম্বারটা সঠিক। 1 এবং 3 নাম্বার যদি সঠিক হয় তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। দেখো আমাদের কিন্তু এখানে অ্যান্সারটা খ নাম্বারই বলে দিচ্ছে, আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। এখানে আমাদের জাস্ট 5টা মৌল দিচ্ছে দেখো। ওকে, ফাইন। সো দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের একটি উদ্দীপক, এবং উদ্দীপকের মধ্যে কয়েকটা পরমাণু বলে দিচ্ছে, কয়েকটা পরমাণু আইডেন্টিফাই করতে হবে। সি তে হচ্ছে কার্বন আর এসে হচ্ছে সালফার। তাহলে কার্বনের পরে কে বলতো? নাইট্রোজেনের পরে অক্সিজেন, আর নাইট্রোজেনের নিচে কে? ফসফরাস।
তো এখানে আমাদেরকে যে তিনটা পরমাণু দিচ্ছে এই তিনটা পরমাণু আমরা নোট করে ফেললাম। এবারে আসলে এদের রিলেটেড যেই প্রশ্নগুলো আছে যে জেড পরমাণুর আকার সব থেকে বড়, জেড পরমাণুর আকার দেখি, জেড মানে ফসফরাস এবং সালফার হচ্ছে তৃতীয় পর্যায়ে, তাহলে এদের আকারটা বড় হবে, এদের দুজনের সব থেকে আকার বড় হবে। এদের মধ্যে আবার ফসফরাসের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা যেহেতু কম, তাহলে সেই হিসেবে ফসফরাসটাকে আমরা সব থেকে বড় হিসেবে বিবেচনা করব, এটা সত্য। 2 নম্বরটা, ওয়াই এর অধাতব ধর্ম সব থেকে বেশি, ওয়াই মানে অক্সিজেনের অধাতব ধর্ম সব থেকে বেশি। দেখো অক্সিজেনের আকারটা যেহেতু সব থেকে ছোট, তাহলে অধাতব ধর্ম ওয়াই এর সব থেকে বেশি হবে। আর 3 নাম্বার, এক্স এর তুলনায় জেড এর আয়নীকরণ শক্তি বেশি, এক্স কে নাইট্রোজেন, জেড কে ফসফরাস। এইটা মিথ্যা। কেন বলতো? কারণ একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে আয়নীকরণ শক্তির মান কমে, যেখানে লেগছে শক্তি বেশি, সো এটা মিথ্যা, এটা আমরা নিতে পারবো না। 1 ও 2 নাম্বারটা এখানের অপশনের সঠিক, 1 ও 2, দ্যাট মিনস এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা, সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের ক নাম্বারটা। নেক্সট প্রশ্নে যাচ্ছে, দেখো এখানে আমাদেরকে জাস্ট একটা পর্যায় সারণীর একটা খণ্ডিত একটা অংশ দেওয়া হচ্ছে। তো আমরা মৌলগুলোকে একটু সহজে বের করার চেষ্টা করি, কাদেরকে কাদেরকে বোঝাচ্ছে। গ্রুপ 1 পর্যায় 1 এ হচ্ছে কি তাহলে হাইড্রোজেন। আচ্ছা, গ্রুপ 2 পর্যায় 3 তাহলে মানে ম্যাগনেসিয়াম, এমজি, ম্যাগনেসিয়াম। গ্রুপ 17 পর্যায় 2, গ্রুপ 17 পর্যায় 2, সো গ্রুপ 17 পর্যায় 2 কে ফ্লোরিন। আর গ্রুপ 17 পর্যায় 3 তার মানে হচ্ছে কি ক্লোরিন। তো আমি এই যে চারটা পরমাণু পেয়ে গেছি, একটা হচ্ছে হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, ফ্লোরিন, ক্লোরিন। এবারে চলো এদের সাহায্যে আমি এখানকার যে প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করি। উদ্দীপকের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? কোন মৌলটির, এখন আমাদের ব্যাসার্ধ রিলেটেড কোশ্চেন আসছে যে এখানের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি হবে বলতো? পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি হবে কার? ম্যাগনেসিয়ামের, ডি মৌলটির। ডি মৌলটির কেন? ডি মৌলটির কেন বেশি হবে? কেননা এদের দুজনের পর্যায় সংখ্যা সমান, ডি এবং জি, ডি এবং জি এদের দুজনের পর্যায় সংখ্যা সমান, বাট ডি মৌলের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। আর সি আর জি মৌলের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা 7টা। যেহেতু ডি এবং জি এর মধ্যে কম্পেয়ার করলে ডি মৌলেরটাই সব থেকে কি হচ্ছে, ইলেকট্রন সংখ্যা যেহেতু কম, সো এখান থেকে আমরা সব থেকে বেশি পাবো। আচ্ছা, এবারে আসো, এখান থেকে আমাদের আরো একটা উদ্দীপক আছে, এই উদ্দীপকগুলো এখান থেকে আমরা সলভ করে ফেলি। কি বলতেছে একটু ফলো করো, যদি এটা পঞ্চম অধ্যায়ের কিছুটা বেসিক এখানে লাগতেছে আমাদেরকে। বলতেছে এ ই পোলার সমযোজী, এ ই, এতে হাইড্রোজেন, ইতে ফ্লোরিন, তার মানে হাইড্রোজেন ফ্লোরাইড, এইটা আমার পোলার সমযোজী যৌগ। হ্যাঁ, এটা সত্য, এটা সত্য। 2 নম্বরে কি বলতেছে দেখো, DG2 পানিতে দ্রবণীয়, ডি কে ম্যাগনেসিয়াম, জি কে ক্লোরিন, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা পানিতে দ্রবীভূত হয়, এটাও সত্য। 3 নাম্বার, Da2 এর জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী, Da2, ডি কে ম্যাগনেসিয়াম, A2 মানে কি হাইড্রোজেন, অর্থাৎ এইখানে তিনটাই সঠিক। 153 নম্বরের তিনটা অপশনই সঠিক। সো দেখি আমাদের অপশন হিসেবে অ্যান্সারে আমাদেরকে কি বলতেছে, 153 অ্যান্সারটা হচ্ছে আমাদের ঘ নাম্বার। দেখো আমাদের তিনটা অপশনে কিন্তু এখানে সঠিক এসেছে, এই যে ঘ নাম্বারটা। তিনটা অপশনে যেহেতু সঠিক, তাহলে আমরা এখান থেকে সঠিক অ্যান্সার হিসেবে ঘ নাম্বার অপশনটি বাছাই করতে পারবো। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো যে তিনটা মৌল এক্স, ওয়াই এবং জেড, এই তিনটা মৌল সম্পর্কে আমাদেরকে কি বলতেছে? বলতেছে যে এক্স মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে 29, তার মানে এক্স মৌলটি হচ্ছে কপার। ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তার মানে ওয়াই হচ্ছে ফ্লোরিন। আর জেড একটি ধাতু যেটি মরিচা গঠন করে, মরিচা গঠন করে কি লোহা, লোহা তাহলে হবে Fe, মরিচা গঠন করলে সে কি হবে Fe, লোহা হচ্ছে মরিচা গঠন করে। নেক্সট প্রশ্নগুলো ফলো করো একটু, যে ওয়াই সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, ওয়াই ফ্লোরিন, ইয়েস ফ্লোরিনের ভ্যালু সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতার মানের বিচারে ফ্লোরিন মৌলের ভ্যালু হচ্ছে 4। আচ্ছা, Z2+ জারক ও বিজারক হিসেবে কাজ করে, Z2+, তাহলে Z2+ মানে কি বলতো Fe2+, Fe2+, তাহলে Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে কি Fe3+ হতে পারে, ইলেকট্রন গ্রহণ করতে পারে, ইলেকট্রন ত্যাগ করতে পারে। আবার Fe2+ আরো একটা ইলেকট্রন, আরো দুইটি ইলেকট্রন গ্রহণ করে কি Fe হতে পারে, অর্থাৎ Fe2+ এর পক্ষে চাইলে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব, Fe2+ এর পক্ষে চাইলে ইলেকট্রন গ্রহণ করা সম্ভব। সো সেই হিসেবে আমাদের 2 নম্বর অপশনটিও সঠিক। আর 3 নাম্বার, এক্স মানে কি কপার লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। সো
3 নাম্বার অপশনটি আমরা নিতে পারলাম না। আমাদের দেখো এখান থেকে সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা। কেননা কপার কখনোই লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। কপার সবসময় গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সো এই জন্য আমাদের 3 নাম্বার অপশনটি বাদ। তো অতএব সঠিক অ্যান্সার হচ্ছে 1 ও 2 ক নাম্বারটা। মনে রাখবা এখানে কপার সবসময় গাঢ় সালফিউরিক অ্যাসিড, কপার সবসময় গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে। এখানে আমাকে অনেকগুলো পরমাণুর একটা উদ্দীপক দিচ্ছে। সো চলো আমরা দেখি কি বলতেছে। পরমাণুগুলো কে কে? গ্রুপ 1 পর্যায় 1, তাহলে এল হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, দেন বলতেছে দেখো এল হচ্ছে হাইড্রোজেন, গ্রুপ 1 পর্যায় 1। গ্রুপ 1 পর্যায় 3, তাহলে কে হচ্ছে কে? সোডিয়াম। আচ্ছা, গ্রুপ 14, গ্রুপ 14 পর্যায় 2। আমাদেরকে এখন বের করতে হবে গ্রুপ 14 পর্যায় 2। তো কার্বন, এখানে কি হবে বলো তো? কার্বন হচ্ছে, এম হচ্ছে কার্বন। আচ্ছা, আর গ্রুপ 17 পর্যায় 3, গ্রুপ 17 পর্যায় 3, তার মানে এটা হচ্ছে আমাদের এন হচ্ছে আমাদের ক্লোরিন। তাহলে আমরা পরমাণুগুলোকে আইডেন্টিফাই করে ফেলেছি, হাইড্রোজেন, সোডিয়াম, কার্বন এবং ক্লোরিন। আচ্ছা, এবার বলতেছে কোন যৌগটি তেলে দ্রবীভূত হয়? কোন যৌগটি তেলে দ্রবীভূত হয়, পানিতে না। তার মানে এখান থেকে আমরা কিভাবে একটা অপোলার সমযোজী যৌগ বানাতে পারি? অপোলার সমযোজী যৌগ আমরা কিভাবে এখান থেকে বানাতে পারি? সো এইটাই হচ্ছে গিয়া এখানকার মূলত কথা। তো অ্যান্সার দেখো Mn4, এম কে বলতো কার্বন, এন কে ক্লোরিন, তার মানে CCl4 কি হবে? CCl4, CCl4 এটা তেলে দ্রবীভূত হবে, কেননা CCl4 একটি অপোলার সমযোজী যৌগ, আর অপোলার সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না, তেল বা গ্রিজ এই জাতীয় পদার্থে দ্রবীভূত হয়। তো সেই হিসেবে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে ক নাম্বার। চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে, উদ্দীপকের। এখন এখান থেকে দেখো উদ্দীপক থেকে 3টা প্রশ্ন আমাদেরকে বলছে। কে এর পারমাণবিক আকার এন অপেক্ষা বেশি? কে মানে কে? সোডিয়াম। এন মানে কে? ক্লোরিন। তাহলে ক্লোরিন অপেক্ষা সোডিয়ামের আকারটা বেশি। ইয়েস, এটা সত্য, এটা সত্য। সোডিয়ামের আকারটা কি হবে বলতো? বেশি হবে। আচ্ছা, এল এর আয়নীকরণ শক্তি কে অপেক্ষা কম? এল কে, এল এর আয়নীকরণ শক্তি, খেয়াল করো, এল এর আয়নীকরণ শক্তি কে অপেক্ষা কম? এটা মিথ্যা, কেননা গ্রুপের উপরে যে তার আয়নীকরণ শক্তির মান হয় সর্বোচ্চ। গ্রুপের উপরে যে থাকে তার আয়নীকরণ শক্তির মান হয় সর্বোচ্চ। সো 2 নাম্বারটাকে আমরা নিতে পারতেছি না, 2 নাম্বারটা মিথ্যা, 2 নাম্বার অপশনটি সম্পূর্ণরূপে মিথ্যা। 3 নাম্বারটা দেখো, এন এর স্ফুটনাঙ্ক কে অপেক্ষা কম? এন এর স্ফুটনাঙ্ক কে অপেক্ষা কম? এন কে ক্লোরিন আর কে কে সোডিয়াম। তাহলে ক্লোরিন তো নরমাল অবস্থায় গ্যাসীয়, নরমাল সে গ্যাসীয় অবস্থায় থাকে, তার স্ফুটনাঙ্ক অনেক কম হবে। তাহলে 3 নাম্বার অপশনটা সঠিক, 3 নাম্বার অপশনটি সঠিক, 2 নাম্বার অপশনটি শুধুমাত্র ভুল ছিল। সো 1 এবং 3 যেটা আমার দেখি অপশনে কত নাম্বার সাথে মিলবে। আচ্ছা, তো আমাদের অ্যান্সারে 1 নাম্বারটি সঠিক ছিল, 2 নাম্বারটি ভুল ছিল, 3 নাম্বারটি সঠিক ছিল। সো 1 ও 3 যেটা আমাদের খ এর সাথে মিলে যাচ্ছে। এখানে তোমরা অপশনে ক নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা হয়তো বা প্রিন্টে ভুল এসেছে। এখানে সঠিক অ্যান্সারটা কত হবে? খ নাম্বারটা, সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বারটা। আচ্ছা, চলো পরবর্তীটাতে যাচ্ছি। এখানেও ঠিক একটা উদ্দীপক বলে দিচ্ছে যে পর্যায় সারণীর গ্রুপের একটি অংশ দেওয়া আছে, এই অনুসারে আমাদেরকে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। তাহলে 19 কে বলো তো? পটাশিয়াম, তাই না? পটাশিয়াম। তাহলে আমাকে এখন বাকি এই গ্রুপের নিচে কারা কারা হবে? রুবিডিয়াম, আরবি, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আচ্ছা, দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে একটা গ্রুপের তথ্য দিচ্ছে যার এক্স হচ্ছে 19, তার মানে এক্স কে বলো তো? এক্স হচ্ছে পটাশিয়াম। আচ্ছা, এবারে পটাশিয়ামের নিচে কারা আছে? ওয়াই, তাহলে কি হবে? রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে, সো বাকি প্রশ্নগুলোর অ্যান্সার এখন আমরা এভাবে দেওয়ার চেষ্টা করব। দেখো, ওকে, সো কি কি তথ্য দিয়েছে আমাদেরকে? সর্ববহিস্থ স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান, যেহেতু এরা সবাই গ্রুপ 1, এদের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন বিদ্যমান থাকবে, এটা সত্য। 2 নাম্বার, পারমাণবিক ব্যাসার্ধ পর্যায়ক্রমিকভাবে হ্রাস পেয়েছে, হ্রাস, এটা মিথ্যা। কেননা বলতো, আমরা যত গ্রুপের উপর থেকে নিচের দিকে নামবো, আমরা যতই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামবো, পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? আস্তে আস্তে বাড়বে, পর্যায় সংখ্যা বাড়বে, গোলাকার স্তর বাড়বে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। তো 2 নাম্বারটি আমাদের সঠিক নয়।
2 নাম্বারটি সঠিক নয়। আর ধাতব ধর্ম পর্যায়ক্রমে বৃদ্ধি পায়, এইটা আবার সঠিক। সো 1 এবং 3 যেটা কিনা আমাদের খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে। সো আমাদের তাহলে এখান থেকে 157 নাম্বারটা আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, এবারে আসো আমরা এই পাশ থেকে আমাদের কয়েকটা প্রশ্ন আছে, এগুলো আমরা একটু শেষ করার চেষ্টা করি। দেখো কি বলেছে। ওকে ফাইন, নেক্সট কোশ্চেন দেখো কি কি বলতেছে। পর্যায় 3 গ্রুপ 1, তাহলে x কি হবে বলো তো? গ্রুপ 1 পর্যায় 3, তাহলে x হচ্ছে আমাদের সোডিয়াম। আচ্ছা, W গ্রুপ 1 পর্যায় 4, তাহলে W হচ্ছে পটাশিয়াম। আচ্ছা, গ্রুপ 1 পর্যায় 6, তাহলে সিজিয়াম। আচ্ছা, এবারে আসতেছে গ্রুপ 13, গ্রুপ 13 আমাদের ওয়াই মৌল। সো ওয়াই মৌলের পর্যায় হচ্ছে 3, ওয়াই মৌলের পর্যায় 3 হলে তাহলে ওয়াই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আর 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 হচ্ছে পর্যায় 4। সো এখানে এই ক্ষেত্রে তোমাদেরকে মূলত হেল্প করবে তোমাদের প্রত্যেকটা গ্রুপের কবিতা। সো গ্রুপ 13 এর কবিতা কি? বকুল আলিয়া গানের ইতি টানলো, এটাকে আমরা গ্রুপ 13 এর কবিতা বলি। সো গানের, তাহলে আর কি হবে? GA, গ্যালিয়াম। আর গ্রুপ 17 পর্যায় 3, গ্রুপ 17 পর্যায় 3 হচ্ছে ক্লোরিন। আর পর্যায় টি পর্যায় 4 হচ্ছে ব্রোমিন। তাহলে আমরা এখান থেকে আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার আমরা পেয়ে গেলাম, মানে আমাদের যে পরমাণু যেগুলো হবে এই পরমাণুগুলো আমরা সহজেই আইডেন্টিফাই করে ফেললাম। আচ্ছা, নেক্সট প্রশ্নগুলো একটু দেখো, এখান থেকে কি কি প্রশ্নের অ্যান্সার করা যাচ্ছে। আমাদের উদ্দীপকটা আসলে একটু বড়, যে XYZ মৌলের কি বলতেছে দেখো, XYZ মৌলের আকারগুলো কি হবে? XYZ মৌলের আকারের ক্রম, তাহলে কিউ এর আকারটা হচ্ছে সব থেকে বড়, কিউ এর পর্যায় 6, তারপরে হচ্ছে এক্স, তারপরে ওয়াই, তারপর জেড। আমরা এটা একটু দেখে নিব। কিউ হচ্ছে সব থেকে বড়, তারপরে হচ্ছে গিয়া এক্স মৌলকে সোডিয়াম, তারপরে হচ্ছে গিয়ে যে ওয়াই মৌল, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর জেড, তারপর হচ্ছে ক্লোরিন। সো এটা সত্য, প্রথমটা সঠিক। আচ্ছা, 2 নাম্বারটা কি বলছে? আয়নীকরণ শক্তির ক্রম। আয়নীকরণ শক্তি হচ্ছে ZQYX। তো দেখো জেড হচ্ছে আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, ক্লোরিনের আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, তারপরে কার? তারপরে হচ্ছে কিউ এর, কিন্তু কিউ তারপরে হচ্ছে ওয়াই কে, ওয়াই হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা মিথ্যা, কেননা দেখো অ্যালুমিনিয়াম থেকে কখনোই সিজিএম এর আয়নীকরণ শক্তির মান বেশি হবে না। যেহেতু এখানে সিরিয়াল ব্রেক করেছে সেহেতু এটা আমরা নিব না। আর 3 নাম্বারটা আমাদের অটোমেটিক চয়েস, কারণ আমাদের একটা ভুল পাওয়া মানে আমাদের বাকিটা অটোমেটিক্যালি এখানে সঠিক অ্যান্সার হবে। তো আমাদের 1, 2, 3 এদের মধ্যে আমাদের 2 নাম্বারটা ভুল, 3 নাম্বারটা সঠিক। সো 1 এবং 3 মানে কি বলতো? কি হতে পারে আমাদের এখানে অ্যান্সার? খ নাম্বার। 1 এবং 3, তার মানে এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার।